হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার দিদি আমাকে রোজ তার স্বামীর ঘরে রেখে নিজে সারারাত বাইরে বা কখনো অন্য ঘরের সময় পার করত। একদিন আমার দুলাভাই বুঝতে পেরেছিলেন উনার পাশে যে শুয়ে আছেন সে উনার স্ত্রী নয়, উনার শালী মানে আমি। তারপর আমার জামাই বাবু বা দুলাভাই আমার সাথে যা করলেন তা আপনি ভাবতেও পারবেন না। একদিন রাতে যখন আমি গভীর ঘুমে আছি তখন আমার মনে হলো কেউ আমাকে জাগাতে চাচ্ছে। আমি ঘুমের মধ্যে আস্তে চোখ খুলে দেখি সামনে আমার দিদি দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি উঠে বসলাম। প্রথমে মনে হলো আমার জামাই বাবুর কিছু হয়নি তো, আমার দিদি কেন এত রাতে আমাকে ডাকতে এলো। আমি যখন দিদিকে জিজ্ঞেস করতে গেলাম সে কেন এত রাতে আমাকে ডাকতে এসেছে, দিদি সাথে সাথে মুখে আঙ্গুল দিয়ে আমাকে চুপ করতে বলে আর ইশারায় আমাকে ওখান থেকে উঠতে বলে। আমার চিন্তা হয় দিদি এত রাতে কেন আমাকে ডাকতে এলো আর চুপ করতেই বা কেন বলছে। কিছুদিন আগে শোনা একটা খবরের মতো কেউ কি আমাদের বাড়িতে ঢুকে পড়েছে নাকি। আমি ইশারায় জিজ্ঞেস করলাম, কি হয়েছে দিদি? তারপর দিদি আমাকে যা বলল তা শুনে আমার চিন্তা আরও বেড়ে গেল। আমার দিদি চায় আমি তার ঘরে গিয়ে আমার জামাই বাবুর পাশে বিছানায় শুই তার জায়গায়। আমি প্রশ্ন করলাম যে সে এমনটা কেন চায়, আর আমি তার স্বামীর পাশে কি করে শুতে পারি। কিন্তু সে রাগ করতে থাকে আর বলে যে আমি যেন তার জায়গায় 1 ঘন্টা শুয়ে থাকি। তারপর ও যখন ফিরে আসবে তখন আমি ওখান থেকে চলে যাব, কেউ জানতে পারবে না। কিন্তু আমার ভয় হয় যে জামাই বাবু যদি জানতে পারেন তাহলে আমাদের দুইজনকেই বাড়ি থেকে বের করে দেবেন, আর আমি একজন পুরুষের সাথে তার স্ত্রীর জায়গায় কি করে শুব। কিন্তু দিদি আমাকে অনুরোধ করে, আর আমার দিদির কাছে অনেক ঋণ আছে, তাই আমি দিদির কথা মেনে নেই আর তার ঘরে গিয়ে তার খাটের এক কোণায় শুয়ে পড়ি। ভোর হওয়ার কিছুক্ষণ আগে দিদি ফিরে আসে, আমাকে ডাকে আর বলে নিজের ঘরে ফিরে যেতে। আমি নিজের ঘরে ফিরে আসি, কিন্তু আমার মাথায় চলতে থাকে যে দিদি কেন এমনটা করল, আর সে রাতে কোথায় গিয়েছিল। সকালে আমি জল খাবার খেতে গেলাম। আমি দেখলাম জামাইবাবু বাড়িতেই আছেন, আর ওনার হাব ভাব দেখে মনে হলো কাল রাতের ঘটনার ব্যাপারে উনি কিছুই জানেন না। আমি জামাই বাবুর বেরোনোর অপেক্ষায় বসে রইলাম, যাতে আমি দিদিকে জিজ্ঞেস করতে পারি যে এইসব কি হচ্ছে। জামাই বাবু বেরোনোর পর যখন আমি দিদিকে জিজ্ঞেস করি সে কাল রাতে কোথায় গেছিল, তখন সে কাঁদতে শুরু করে। সে কাল রাতে তার এক বন্ধুর সাথে হাসপাতালে ছিল। এটা শুনে আমি অবাক হলাম। যদি তার বন্ধুর সাথে হাসপাতালে গিয়ে থাকে তাহলে সেটা তো ভালো কথা, সেটা জামাই বাবুকে বলেও তো যেতে পারত। এই কথাটা যখন দিদিকে বললাম তখন সে আমাকে বলল জামাই বাবু সেই মেয়েটাকে তেমন একটা পছন্দ করে না, কারণ সে একলা থাকে আর তার বিয়ে হয়নি। লোকে মনে করে যেসব মেয়েরা একলা থাকে তারা খারাপ হয়। এমনটা সত্যি নয়, কিন্তু অন্য ছেলেদের মতন আমার জামাই বাবু নাকি সেই মেয়েটাকে অন্যরকম ভাবে। আমি জিজ্ঞেস করলাম তার বন্ধুর কি এমন হয়েছে যে রাতে তাকে হাসপাতালে যেতে হয়। তখন দিদি আমার সেই কথা এড়িয়ে গেল আর আমাকে ধন্যবাদ দিতে থাকল। তারপর দিদি বলল যে আমি তাকে কাল রাতে বাঁচিয়ে দিয়েছি। আমারও মনে হলো যে আমি যা করেছি একটা ভালো কাজের জন্যই করেছি। আমি ঘটনাটা ভোলার চেষ্টা করলাম, কিন্তু কিছুদিন পর আবার একটা রাতে দিদি আমাকে ডাকতে এলো, আবার আমাকে তার ঘরে গিয়ে শুতে বলে। আমি জিজ্ঞেস করলাম আবার সেই বন্ধুটার সাথে যাচ্ছ দিদি? দিদি বলল হ্যাঁ। আমি অনেক জিজ্ঞেস করলাম যে কোন হাসপাতালে যাচ্ছ, কেন যাচ্ছ, যাতে আমি কিছু জানতে পারি। কিন্তু দিদি আমাকে কিছুই বলল না। আমাকে নিজের ঘরে পাঠিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমার কেন জানি না মনে হলো কিছু একটা গন্ডগোল আছে। আমার মনে হলো দিদি হাসপাতালে যাওয়ার নাম করে অন্য কোথাও যাচ্ছে। দিদি 4 ঘন্টা পর বাড়িতে ফিরে আসে, আর এই 4 ঘন্টা আমার কিভাবে সময় পার হলো তা আমি ভালোভাবে জানি, কারণ যখনই জামাই বাবু পাশ ফিরছেন তখনই আমার মনে হচ্ছে আমি এই ধরা পড়ে যাব। আমি মনে মনে ঠিক করলাম যে এরপর আর দিদির কথা কোনোদিন শুনব না, আর এরকম কিছু হলে আমি জামাই বাবুকে সব বলে দেব, কারণ আমার মনে হলো জামাই বাবুর সবটা জানা দরকার।
দিদি আমার সব কথা এড়িয়ে যাচ্ছে। এইভাবে চলতে পারে না। 6-7 দিন পর আবার আমার দিদি ঘরে আসে আর বলে আমাকে তার ঘরে গিয়ে শুতে। আমি বললাম আর এটা করতে পারবো না। তাকে ভয় দেখালাম যে আমি জামাই বাবুকে সবকিছু বলে দেব। সে বলল আমি এমনটা করলে সে আমাকে বাড়ি পাঠিয়ে দেবে। সে তার বাড়িতে আমাকে রাখবে না, কারণ কেউ তাকে এই বাড়িতে থাকতে দেবে না। আর এতে আমার লেখাপড়া, আমার স্বপ্ন সবকিছু নষ্ট হয়ে যাবে। এটা আমার ভবিষ্যতের ব্যাপার। তাই আমার আপত্তি থাকা সত্ত্বেও আমাকে দিদির ঘরে গিয়ে শুতে হয়। আমি ভেবে দেখলাম এই ব্যাপারটা জানাজানি হলে আমারও বদনাম হবে। আমার এখন কি করা উচিত? জামাই বাবুকে সবকিছু বলে দেওয়া উচিত, নাকি মুখ বন্ধ রাখা উচিত? আমি শুয়ে এসবি ভাবছিলাম, যখন আমার মনে হলো জামাইবাবু আমার দিকে ফিরে শুয়েছে। আমি সাথে সাথে চোখ বন্ধ করে অপর দিকে ফিরে শুই। কিন্তু মনে হয় জামাই বাবু বুঝতে পেরেছিলেন যে আমি ওনার বোনই, ওনার শালী। তারপর উনি ওনার স্ত্রী আর আমার উপর নিজের মতন করে বদলা নেন। আমার নাম লিমা। আমরা 2 বোন। আমাদের বাড়ি একটা ছোট গ্রামে। আমার দিদির নাম রাফিয়া আক্তার রিয়া। তার বিয়ে হয় শহরে, আর সে তার স্বামীর সাথে শহরেই থাকত। আমি এসএসসি পাশ করার পরে কলেজে এডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করি। যেই কলেজে আমার গ্রামের বাকি মেয়েরা পড়ত সেই কলেজেই এডমিশন নেই। কিন্তু আমার দিদি অনেক রাগ করে যে সে আমাকে শহরের একটা বড় কলেজে পড়াবে। সে নিজেই আমার সব কাগজপত্র অর্থাৎ ডকুমেন্ট নিয়ে গিয়ে জমা করে দেয়। আমার এডমিশন হলো। তখন দিদি নিজেই বলল আমি যেন তার বাড়িতে থেকে পড়াশোনা করি। সে মা বাবা আর জামাই বাবুকে কি করে রাজি করালো তা আমি জানি না। আমি অনেক আনন্দে ছিলাম এই ভেবে যে আমি শহরের একটা বড় কলেজে পড়তে পারব, আর গ্রাম ছেলে শহরে গিয়ে থাকতে পারব। বেশি দিন হয়নি আমি এই শহরে এসেছি, কিন্তু আমার দিদি সবসময় আমার পাশে থেকেছে। এখানে লোকে যেরকম পোশাক পরে সেরকম পোশাক কিনে দেওয়া হলো আমাকে, ভালো ব্যাগ কিনে দেওয়া, হাত খরচ দেওয়া, বাড়ির সব কাজ নিজে সামলানো যাতে আমি পড়াশোনায় মন দিতে পারি। এইসবই আমার দিদি একা হাতে করে। তার জন্য আমার দিদির উপর অনেক ঋণ। আর এমনিতেও সে আমার দিদি হয়। আমি ওর সব কথা শুনতাম। সবকিছু ঠিক চলছিল। কলেজ থেকে যখন প্রথমবার ছুটি পেলাম তখন আমি অনেক আনন্দে ছিলাম। নিজের গ্রামে যাব আর নিজের বন্ধুদের সাথে দেখা করব। কিন্তু দিদি আমাকে বেশিদিন গ্রামে থাকতে দিল না। দিদি বলল তার বাড়ি ফিরে এসে পড়াশোনায় মন দিতে। দিদি তার মিষ্টি কথায় মা বাবাকেও ভুলিয়ে রাখত। তারাও ওর সব কথা শুনত। আমার মনে হতো দিদি আমাকে অনেক ভালোবাসেন, তাই আমার এত খেয়াল রাখেন। নিজে একটা ছোট কলেজে পড়লেও আমি যাতে একটা ভালো কলেজে পড়তে পারি আর গ্রামের সকলের থেকে আগে থাকতে পারি ও সেই চেষ্টাই করছে। কিন্তু ওর মনে কি আছে সেটা আমি জানতাম না। আমার ছুটির কিছুদিন এখনো বাকি আছে। আমি গ্রাম থেকে ফিরে এসেছি। আমার জামাই বাবু আমাকে বাড়ির একজন মনে করতে শুরু করেছিল। তাই আমার ফেরত আসাতে উনিও অনেক খুশি হয়েছিলেন। যেই দিন আমি গ্রাম থেকে ফিরেছিলাম সেই দিন আমি অনেক ক্লান্ত ছিলাম। তাই আমি তাড়াতাড়ি ঘুমাতে চলে গেছিলাম। সেই দিন রাতে আমার দিদি ঘরে এসে সে বলে আমাকে তার ঘরে গিয়ে ঘুমাতে, যাতে সে জামাই বাবুকে লুকিয়ে তার বন্ধুকে হাসপাতালে দেখতে যেতে পারে। দিদি বলে জামাই বাবু তার সেই বন্ধুকে একদম পছন্দ করেন না, তাই আমাকে তার জায়গায় গিয়ে ঘুমাতে বলে, যাতে জামাই বাবু বুঝতে না পারে যে দিদি বাড়িতে নেই। আমি দিদির কথা চুপচাপ মেনে নেই। আমি তখন ভেবে দেখিনি যে দিদির কথা মেনে আমি নিজের জন্য কত বড় সমস্যা ডেকে আনছি। 1 সপ্তাহ পর দিদি আবার আমাকে তার ঘরে গিয়ে শুতে বলে। 2-3 বার এরকম হওয়ার পরে আমি তর্ক করা ছেড়ে দিয়েছিলাম। দিদি যখন আমাকে ডাকতে আসতো তখন আমি চুপচাপ তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়তাম। কিন্তু একদিন আমার মনে হলো যে জামাই বাবু জেগে গেছেন আর তিনি বুঝতে পেরেছেন। আর তার পাশে যে শুয়ে আছে সে ওনার স্ত্রী নয়, ওনার শালী। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবছিলাম যদি জামাই বাবু আমাকে প্রশ্ন করে তাহলে আমি কি জবাব দেব। কিন্তু তেমন কিছুই হলো না। আর আমার দিদি ফিরে এলো। সকালে আমি দিদিকে বললাম আমার মনে হচ্ছে জামাই বাবু সবটা জেনে গেছে। কিন্তু দিদি বলল না, উনি কিছুই জানতে পারেননি। যদি উনি বুঝতে পারতেন তাহলে উনি তোকে বা আমাকে প্রশ্ন করতেন। উনি তা করেননি, তাই ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু দিদির কথায় আমি শান্ত থাকতে পারলাম না। এখন আমার কলেজ খুলে গেছে, কিন্তু এই সব চলতেই থাকে। আগে আমার দিদি সপ্তাহে একবার করে যেত, কিন্তু এখন 2-3 দিন পর পরই সে রাতে বের হয়।
দিদি আমাকে বলতে চায় না যে আসলে সে কোথায় যাচ্ছে। আর চিন্তার বিষয় হলো যে বন্ধুর নাম আমার দিদি আমাকে বলেছিল তাকে আমি কোনোদিন দেখিনি। সে কোনোদিন আমাদের বাড়িতে আসেনি। দিদি কখনো দিনের বেলায় তার সাথে দেখা করেনি। আমার সন্দেহ হয়, মানে দিদি কিছু একটা করছে যেটা জামাই বাবু জানেন। আমি ঠিক করলাম ব্যাপারটা জানাজানি হওয়ার আগেই আমাকে সত্যিটা জানতে হবে। তার জন্য আমি সব প্ল্যানিং করে রাখলাম। 2 দিন হয়ে গেল আমার দিদি আমাকে তার ঘরে যেতে বলেনি। তাই আমার বিশ্বাস ছিল যে আজ রাতে ও নিশ্চয়ই আসবে। যখন আমাকে জাগালো তখন আমি চুপচাপ ওর ঘরে গিয়ে শুয়ে পড়লাম। দিদি যখন দেখল আমি তার জায়গায় শুয়ে পড়েছি সে বাড়ি থেকে বেরিয়ে গেল। কিন্তু আমি আগে থেকেই প্ল্যানিং করে রেখেছিলাম। দিদি বেরোনোর পরেই আমি বিছানায় বালিশ রেখে দিয়ে দিদির পিছু নিলাম। এটা করতে আমার ভয় করেছিল, কিন্তু আমি জানতাম যে আমাকে সত্যিটা জানতেই হবে। আমি জানতাম না এর ফলাফল কি হবে। কিন্তু আমার দিদি যেখানে যাচ্ছিল আমি তার পিছন পিছন যাচ্ছিলাম। আমি এটাও ভেবে দেখিনি যে জামাইবাবু যদি জেগে যান তাহলে কি হবে। কারণ আমার মনে হয়েছিল যে আমার জামাইবাবু সবটা জানেন। গলিটা খুব অন্ধকার ছিল। আমি গুটি গুটি পায়ে দিদির পিছনে পিছনে যাচ্ছিলাম। আমি কালো চাদরে নিজেকে ঢেকে রেখেছিলাম। আর তাই আমি অন্ধকারে মিশে গেছিলাম। আমি অনেক বিচ্ছিলাম। আমি মনে মনে অনেক ভয় পাচ্ছিলাম। কিন্তু দিদি নির্ভয়ে এগিয়ে যাচ্ছিল। আমার মনে হলো দিদি বুঝতে পারছিল কেউ তার পিছনে আসছে, কারণ সে কিছুক্ষণ পরে পিছনে ফিরে দেখছিল। কিন্তু আমি অন্ধকারে কালো চাদর দিয়ে চলছিলাম, তাই ও কিছুই বুঝতে পারেনি। আমি দেখলাম মেইন রোডে দিদি একটা গাড়িতে চেপে চলে গেল। অন্ধকারের জন্য আমি গাড়ির নাম্বারটা দেখতে পেলাম না। আর দুঃখের বিষয় এই যে গাড়ির হেডলাইট অন ছিল না। আর গাড়িটাও কালো রঙের ছিল। তার জন্য আমি কিছুই বুঝতে পারলাম না যে গাড়িটা কিরকম বা তার নাম্বার কি। আমার আর কিছু করার ছিল না। তাই আমি ফিরে এলাম। চুপচাপ দিদির ঘরে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু আজ রাতে আমার মনে হলো যে জামাই বাবু রেগে গেছেন আর উনি বুঝতে পেরেছেন যে তার পাশে তার শালি শুয়ে আছে। কিন্তু তিনি কোনো প্রশ্ন করলেন না। আর আমিও কোনো আওয়াজ করলাম না। একদম চুপচাপ শুয়ে রইলাম। প্রায় 4 ঘন্টা পরে রিয়া আপু ফিরে এলো। দিদি আমাকে নিঃশব্দে ইশারা করল। আর আমি রোজকারের মতন উঠে নিজের ঘরে চলে গেলাম। দিদি নিজের জায়গায় শুয়ে পড়ল। কিন্তু আমি ঠিক করে নিলাম যে কাল সকালে আমি দিদিকে আবার প্রশ্ন করব। আর ও যদি আমার প্রশ্নের উত্তর না দেয় তাহলে জামাই বাবুকে আমি সব সত্যি বলে দেব। কারণ আমি আর এসবের মধ্যে নিতে চাই না। দিদির উপর রাগ হয় আমার। তখন আমি 100% নিশ্চিত ছিলাম যে ও ভুল পথে হাঁটছে। আর ওর এমন কোনো বন্ধু নেই। আমার মনে হয় 3-4 ঘন্টার জন্য দিদি অন্য কোনো ছেলের সাথে যেত। আমি যখন দিদির ব্যাপারে গভীরে ভাবতে শুরু করলাম তখন আমার মাথায় এলো যে জামাই বাবুর স্যালারি তেমন বেশি নয়। তাহলে দিদি রোজ নানা রঙের পোশাক কি করে পরে? আর আমাকে হাত খরচ বা কোথা থেকে দেয়? এত টাকা ওর কাছে কোথা থেকে আসে? যত বেশি ভাবি ততই আমার সন্দেহ বেড়ে যায়। কিছু তো গোলমাল আছে যা আমাকে অনেক চিন্তিত করে দেয়। আমি ভাবি এটা জানাজানি হলে আমার ভবিষ্যতের কি হবে? আমার অনেক বদনাম হয়ে যাবে। আর ভাবি দিদি এমনটা কেন করছে? দিদির তো একটাই স্বপ্ন ছিল যে তার বিয়ে শহরে হবে। তার সেই স্বপ্ন পূরণ হয়ে গেছে। বিয়ে যখন হয়েছে তখন নিজের স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা কেন করছে? এরকম অনেক প্রশ্ন আমার মনে ঘুরপাক খাচ্ছিল, যার জবাব আমার কাছে ছিল না। এইসব প্রশ্নের উত্তর একমাত্র দিদি দিতে পারে। কিন্তু ও আমার কোনো প্রশ্নের উত্তর দিতে চাইত না। এসব প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে আমি পরের দিন কলেজ থেকে ছুটি নিয়ে নিলাম। জামাই বাবু বেরোনোর পরে আমি দিদিকে প্রশ্ন করলাম, সে রাতে কোথায় যায়? আর কার সাথে যায়? আমি ওকে বললাম আমাকে যেন সব সত্যি কথা বলে। কারণ আমি জানি ও কোনো ভুল কাজ করছে। আমি কাল রাতে ওর পিছু নিয়েছিলাম। ও যদি এখানেও আমাকে সত্যি কথা না বলে তাহলে আমি জামাই বাবুকে সব বলে দেব। আমার কথা শুনে দিদি কিছুক্ষণের জন্য অবাক হল। তারপর বলল, আমি যদি কারো সাথে বের হই সেটা আমার ব্যাপার। তোকে এই নিয়ে ভাবতে হবে না। আমি তোকে এই বাড়িতে এই জন্য এনেছি যাতে তুই আমাকে সাহায্য করতে পারিস। তুই আর আমি দেখতে একরকম। অন্ধকারে বোঝা যায় না কে তুই আর কে আমি। আমি যা বলবো তোকে তাই করতে হবে। যতদিন আমি চাইব তোকে আমার ঘরে ঘুমাতে হবে।
তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোর কাছে একটাই রাস্তা আছে, তোকে গ্রামে ফেরত পাঠিয়ে দেওয়া। আমি মা বাবাকে বলবো যে তোর সাথে তোর জামাই বাবুর একটা সম্পর্ক তৈরি হয়েছে, আর তার জন্য তোকে আমি ফেরত পাঠাচ্ছি। তারপর মা বাবা তোকে আর পড়াশোনা করতে দেবে না, গ্রামে তোর সম্মানও থাকবে না, তোর সব স্বপ্ন হয়েই থেকে যাবে। দিদির এই কথা আমার চোখ খুলে দেয়। দিদি যদি সত্যি এমনটা করে তাহলে আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না। তো আমি দিদির কাজের জন্য লজ্জিত ছিলাম। তখন আমিও কাঁদতে কাঁদতে ওখান থেকে উঠে গেলাম আর নিজের ঘরে গিয়ে ভাবতে থাকলাম, দিদি কেন এমনটা করছে? ও অনেক ভালো মেয়ে ছিল। ওর ছোটবেলার ব্যাপারে আমি সবকিছু জানি। ও কখনো কোনো ভুল কাজ করেনি। এমনকি ও শহরের একা পড়াশোনা করতে এসেছিল। 3 মাসের জন্য কম্পিউটার কোর্স করতে এসেছিল। কোনোদিন ওর নামে কোনো খারাপ কথা শুনিনি। তাহলে ও বিয়ের পর কেন এমন করছে? আমার মাঝে মাঝে মনে হয় ও ভুল কিছু করতেই পারে না, কিন্তু চোখের দেখা কি করে অস্বীকার করি? আমি সব দিক থেকে ফেঁসে গেছিলাম। যদি কাউকে কিছু বলি তাহলে আমার বদনাম হবে, আর যদি না বলি তাহলে দিদির হাতের পুতুল হয়ে তার ইশারায় নাচতে হবে। আমার সামনে সব রাস্তা বন্ধ। আমার পড়াশোনা ছেড়ে গ্রামে ফিরে গেলেও সবাই প্রশ্ন করবে, কেন ফিরে এলাম? যদি কাউকে কিছু বলি তাহলে দিদি আমার বদনাম করে দিতে পারে। বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যাই হোক, তাই আমি চুপচাপ ও যা বলছে তাই করতে থাকলাম। এই কাজটা করতে আমার মন একেবারে সায় দিচ্ছিল না। এইদিকে জামাই বাবুর মধ্যেও একটা পরিবর্তন দেখতে পাচ্ছিলাম আমি। দিদির সামনে তো একদম নরমাল থাকত, কিন্তু যেই দিদি পিছন ফিরতেই অমনি আমার সাথে ইশারায় কথা বলতে শুরু করত। মনে হতো ও যেন জানে আমি রাতে ওর পাশে ঘুমাই। এটা আমার জন্য আরও সমস্যার সৃষ্টি করে। আমি পড়াশোনা ছেড়ে হোস্টেলে গিয়ে থাকতে পারবো না। আমি ভেবেছিলাম মা বাবার সাথে না হোক জামাই বাবুর সাথে অন্তত আমি মন খুলে কথা বলতে পারবো। কিন্তু এখন উনার মিষ্টি কথার জন্য উনার থেকেও আমি দূরে থাকতে শুরু করলাম। তখন আমার কাছে আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয় ছিল না। আমি কেঁদে কেঁদে আল্লাহকে বলতে থাকলাম, উনি যেন দিদিকে সুবুদ্ধি দেন, নয়তো আমাকে যেন এইসব থেকে বের হওয়ার রাস্তা বলে দেন। একদিন আমি দিদির আলমারিতে একটা জিনিস খুঁজতে গিয়েছিলাম। তখন আমার একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। আলমারির পিছনের দিকে কিছু একটা লুকানো ছিল। আমি যখন সেটা খুলে দেখলাম আমি অবাক হয়ে গেলাম। আমি দেখলাম তার মধ্যে মেয়েদের ভালো ভালো পোশাক আছে। এরকম পোশাক তো আমাদের এখানে কেউ পরে না। দিদিকেও কোনোদিন পরতে দেখিনি। তার মানে আমার সন্দেহই ঠিক। আমার দিদি কোনো ভুল রাস্তায় হাঁটছে। বন্ধুর সাথে দেখা করার জন্য এইসব পোশাক পরে আমার দিদি। এই জিনিসটা আমাকে ভাবায়, আর আমি আমার দিদিকে ঘৃণা করতে শুরু করি। আমার জামাই বাবুর ব্যবহার ও পরিবর্তন হতে থাকে, আর আমি দিদিকে কিছু বলতেও পারি না। যে নিজেই ভুল রাস্তায় চলছে সে আমাকে কি করে সাহায্য করবে? ও তো নিজের স্বামীর সাথে হাত মিলিয়ে আমার বদনাম করে দেবে। একদিন আল্লাহ আমার ডাকে সাড়া দিল। আমি সব সত্যিটা জানতে পারলাম। আমি কলেজ থেকে ফিরে দেখি আমাদের বাড়ির সামনে অনেক ভিড়। একটা গন্ডগোলের আভাস পেলাম। আমি ভিড় সরিয়ে বাড়ির ভিতরে পৌঁছে যা দেখলাম তা দেখে আমি অবাক হয়ে গেলাম। পুলিশের লোক আমার জামাই বাবুকে ধরে রেখেছে, আর আমার দিদি পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, এইসব কি হচ্ছে? তখনই আমার দিদি আমাকে ধরে তার পিছনে দাঁড় করালো আর বলল চুপ করে দাঁড়িয়ে থাকতে। আমার মনে হলো দিদি জামাই বাবুকে পুলিশের হাতে ধরিয়ে দিচ্ছে যাতে ও অন্য কারোর সাথে সম্পর্ক করতে পারে। যখন আমি দিদিকে এই কথাটা বলি তখন ও আমাকে চুপ করতে বলে। জামাই বাবু আওয়াজ করতে থাকে আর পুলিশ তাকে ধরে নিয়ে যায়। বাইরের লোকজন চলে যাবার পর আমি দিদিকে রেগে বলি, জামাই বাবুকে গ্রেফতার করানো তার উচিত হয়নি। জামাই বাবু কি দোষ করেছেন? দিদির যদি তাকে পছন্দ না হয়ে থাকে তাহলে সে তাকে ছেড়ে দিতে পারত, কিন্তু একজন নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করানো একেবারেই উচিত নয়। আমার দিদি বলে সে নির্দোষ কি করে হতে পারে? ও তোকে বিরক্ত করত না? এটা শুনে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। দিদি আমাকে বলে, তুই ওখানে বস, আমি তোকে আসল ঘটনাটা খুলে বলি। তারপর দিদি আমাকে যা বলল তা শুনে আমি আকাশ থেকে পড়লাম। আমি সব গল্পটা দিদির ভাষায় বলছি।
দিদি বলে, তোর মনে আছে আমি বিয়ের আগে 1 মাস কোর্স করতে এখানে এসেছিলাম? আমি বললাম, হ্যাঁ মনে আছে দিদি। দিদি বলে যে ওটা কোনো কম্পিউটার কোর্স ছিল না। আমি পুলিশ ফোর্স জয়েন করেছিলাম, আর তারই ট্রেনিং নিতে আমি এখানে এসেছিলাম। এই কথাটা বাড়িতে কেউ জানত না, শুধু দিদি আর মা বাবা জানত। কিছু বছর পর আমার সম্বন্ধ আসে, আর মা বাবা আমার সেখানে বিয়ে দিয়ে দেয়। প্রথমে আমিও এই বিয়েতে খুশি ছিলাম, কিন্তু বিয়ের পর যখন দিদি জামাই বাবুকে বলে যে সে পুলিশ ফোর্স জয়েন করতে চায়, তখন জামাই বাবু আপত্তি জানান। দিদি জামাই বাবুকে এটা বলেনি যে সে অলরেডি পুলিশ ফোর্স জয়েন করে ফেলেছে। যখন দিদি কাজে জয়েন করে তখন ওর হেড ওকে বলে ও যেন রিজাইন না করে, রোজ ডিউটিতে আসতে হবে না। পুলিশের যেসব গোপন মিশন হয় তাতে যেন ও সাহায্য করে। দিদি এতে রাজি হয়। সবাই এটাই ভেবেছিল যে বাড়ির জন্য তার স্বামী তাকে পুলিশ ফোর্স জয়েন করতে বারণ করে। একবার দিদিকে একটা গুপ্ত গ্যাং এর বিরুদ্ধে প্রমাণ ম্যানেজ করতে বলা হয়েছিল। এই কাজটা সে তার স্বামীকে না জানিয়ে শুরু করেছিল। এই গ্যাং এর ব্যাপারে খোঁজখবর করতে গিয়ে দিদি জানতে পারে যে তার স্বামী ও এই গ্যাং এরই একটা অংশ, আর এই কারণেই তার স্বামী তাকে পুলিশ ফোর্সে জয়েন করতে বারণ করেছিল। তাই দিদি একটা খেলার সিদ্ধান্ত নেয়, আর তাতে আমাকে ব্যবহার করে। ও রোজ রাতে যে বেরিয়ে যেত সেটা ওর কাজের জন্যই যেত। আমার মতন দিদিও জানত যে জামাই বাবু সবটা জানতেন। তার স্বামী বরাবরই জানত যে সে রাতে বেরিয়ে যেত, কিন্তু তার চোখ তোর উপরে ছিল, তাই উনি আমাদের কিছু বলত না। তার এটাই মতলব ছিল যে একদিন সে আমাদের হাতে নাতে ধরবে, আর এই ঘটনাকে বাহানা বানিয়ে আমাকে ছেড়ে দিয়ে তোকে বিয়ে করবে। আমি সবকিছু জানা সত্ত্বেও চুপ করে সব সহ্য করছিলাম, কারণ আমি জানতাম যে এসবটাই একটা খেলা। আজ আমি নিজে ওকে গ্রেফতার করিয়েছি, কারণ আমি নিজের স্বামীকে হারাতে পারি, কিন্তু নিজের দেশের সাথে শত্রুতা করতে পারি না। আমার ভেবে লজ্জা হচ্ছে যে আমি দিদির সম্পর্কে কিসব ভেবেছিলাম। আমি দিদির কাছে ক্ষমা চাইলাম, আর দিদি এক কথায় আমাকে ক্ষমা করে দিল। এরপর দিদি জামাই বাবুকে অর্থাৎ তার স্বামীকে ছেড়ে দেয়, আর পুলিশ ফোর্সে জয়েন করে। আমি এখনও এই শহরেই থাকি, কিন্তু এখন আমার মাথার উপর কোনো রকমের জামাই বাবুর হাত নেই। আর আমার এই ভয় যে আমার দিদি আমাকে কোনো অন্যরকম কাজের জন্য ব্যবহার করছে, কারণ চোখের দেখা সবসময় সত্যি হয় না। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।